আজকে সংবিধান নিয়ে তারা যে অবাস্তব, ভিত্তিহীন এবং পিছিয়ে যাওয়ার যে প্রস্তাবগুলো করছে, সেই প্রস্তাবগুলো আমরা কখনোই গ্রহণ করতে পারবো না। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি যে আপনারা যে সুপারিশটা দিয়েছেন সেখানে আপনারা লিখেছেন খুব সুন্দর করে 2 পাতার 3 অনুচ্ছেদে যে 25 বছরের দীর্ঘ 25 বছর রাজনৈতিক সংগ্রাম, 9 মাসের সশস্ত্র মুক্তি সংগ্রাম, 30 লক্ষ শহীদ এবং কয়েক লক্ষ মা বোনের আত্মত্যাগ। আমি তো মনে করি আত্মত্যাগ বাংলাদেশের প্রতিটি মানুষ করেছে, শুধু কয়েক লক্ষ মা বোন করে নাই। কয়েক লক্ষ মা বোন যেটা করেছে সেটা হচ্ছে সহিংস যৌন নিপীড়নের শিকার হয়েছে। এটাকে নারীর সম্ভ্রম, নারীর আত্মত্যাগ বলে এই জিনিসটাকে আপনারা ছোট করবেন না ভবিষ্যতে, আমি এটা আশা করি। আমরা যেটা বলতে চাই যে নারীরা যে যুদ্ধ অপরাধীদের দ্বারা নির্যাতিত হয়েছে, রাজাকার বদলে নির্যাতিত হয়েছে, তারা যুদ্ধকালীন সময়ে যৌন সহিংস নিপীড়নের শিকার হয়েছে। জিনিসটাকে এইভাবে চিহ্নিত না করলে আমাদের মুক্তিযুদ্ধকেও ছোট করা হয়, আমাদের নারীর যে অংশগ্রহণ সেটাকেও যে গ্রহণ করতে সেটাকেও যে আমরা স্বীকৃতি দিতে চাই না, সেটাই প্রতিফলিত হয়। কাজে আমি এই শব্দটা প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি এখানে। এবং আমি যে কথাটা বললাম সহিংস যৌন নিপীড়নের শিকার, বা আপনারা আইনবিদ হিসাবে আরও যত ভালো শব্দ বের করতে পারেন, এটা একটা মুক্তিযুদ্ধের সময় যেমন আমাদের মেয়েরাও গুলি খেয়েছে, মুক্তিযুদ্ধের সময় যেমন শহীদ হয়েছেন, তেমনি এটা সেই ধরনেরই একটা আঘাত নারী সমাজের উপরে। আর আত্মত্যাগ তো সকলেই করেছে। আত্মত্যাগ শুধু মা বোন করেছে, আত্মত্যাগ যে ভাইরা যুদ্ধ গেছে তারা আত্মত্যাগ করে নেয়, যে মা কিছুই করে না তার ছেলেকে যুদ্ধে পাঠিয়েছে সে আত্মত্যাগ করেছে, যে বাবা যুদ্ধে যায় না ছেলে মেয়েদের যুদ্ধে গেছে তারা আত্মত্যাগ করেছে। কাজে নারীর এই অবদানটাকে আত্মত্যাগ বলে আপনারা ছোট করবেন না। এটা আজকে আমি সুযোগ নিলাম, আজকে আপনাদের এই আইনজ্ঞদের সভায় এই কথাটা আমি বলে গেলাম। আর আমাদের দিক থেকে আমরা মনে করি যে আমরা আর একটা কথা বলতে চাই, আপনাদের সমালোচনাই করব, যে আপনারা আইনবিদরা একটা সংস্কার প্রস্তাব দিচ্ছেন, সেখানে নারী একদম অনুপস্থিত। আসলে আমাদের দুর্ভাগ্য এটাই যে নারীর কথাটা নারী ছাড়া আর কেউ বলে না। এবং কিন্তু নারীর কাছে সবার চাহিদা অনেক, নারীর কাছে সকলের চাহিদা আছে, কিন্তু নারীর কথা কেউ বলে না। একটা সংবিধান সংস্কার যখন আমরা করব, তখন নিশ্চয়ই নারী পুরুষ উভয়ের জন্য যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারটা দিয়েই সেই সংস্কারটা সম্পূর্ণভাবে উপস্থাপন করাটাই বাঞ্ছনীয়, এটা করাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। সৌরভ একটা কথা বললেন যে আমাদের সংবিধান পরিবর্তন 72 সালে সংবিধান রচনা করা হয়েছে, 2025 এসে সেই সংবিধানের কোনো জায়গায় পরিবর্তন দরকার, সেটা ঠিক আছে, কিন্তু সেই দরকারটা কেন? আমাদের সংবিধানের মূল যে ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোথায় কোথায় গ্যাপ আছে সেটা আমাদের দেখতে হবে। আমার সংবিধানে কিন্তু মানে যে সংবিধান বিভিন্ন সরকারের সময় সংবিধান অনুযায়ী দেশ চলে নাই, সংবিধান লঙ্ঘন করা হয়েছে, সেই জন্য কি আমি সংবিধান বাতিল করবো? আমার মাথা ব্যথা করতে বলে মাথা কেটে ফেলে দেবো? আইন যে মানে নাই, আইন মানানোর ব্যবস্থা করব। আইন যদি সেখানে কোনো অসম্পূর্ণ থাকে আইন তৈরি করার ব্যবস্থা করব। কিন্তু সংবিধানের যে মূল নীতিটা, সেই নীতিটাকে ধরে রাখতে হবে। সেই নীতিটা ধরে রাখতে যে আমরা দেখি যে এই যে 72-এর সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বহাল রাখতে, ধর্মনিরপেক্ষতা যে 4 মূলনীতি ছিল, সেই 4 মূলনীতি কিন্তু আমাদের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার সাথে সঙ্গতিপূর্ণ। কাজেই এখানে যে ধর্মের কথা আসছে, এখান থেকে যে ধর্মনিরপেক্ষতার বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, এটা কোনো মতে বাদ দেওয়া যাবে না। এই যে 4 নীতি, এই 4 নীতি এখানে প্রজাতন্ত্রের যে রাষ্ট্রীয় ধর্মের কথা বলা হচ্ছে, প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম বলে কোনো কিছু উল্লেখ করা যাবে না। কাজেই 72-এর মূল সংবিধানে যে 4টি মূলনীতি ছিল, সেই 4টি মূলনীতি রেখেই সংবিধানকে রচনা করতে হবে, এই রাষ্ট্রধর্মকে বাতিল করতে হবে এখান থেকে।